সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। বিশ্ববাসী মিডিয়া নিউজ24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা আমার সাথে সংযুক্ত হয়েছে সুদূর আমেরিকা থেকে দস্তগীর জাহাঙ্গীর। তিনি ইউএস ব্যুরো চিফ বিশ্ববাসী.com, একই সাথে ব্যুরো চিফ প্রেস এক্সপ্রেস মিডল ইস্ট বেসড একটি বিখ্যাত মিডিয়া এবং এডিটর ভয়েস নিউজ ইউএস বেসড মিডিয়া। আজকের বিষয় সমসাময়িক ইস্যুর মধ্যে একটি, সেটি হচ্ছে তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ আর কত দূর? এই বিষয়ে আমরা তারেক রহমান সহ বিএনপির দলীয়ভাবে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বক্তব্য, একই সাথে স্টেক হোল্ডারদের চিন্তা ভাবনা এবং আমাদের আজকের অতিথি দস্তগীর জাহাঙ্গীরের কাছ থেকে শুনবো তার বিশ্লেষণধর্মী বক্তব্য। তো শুরুতেই আমি যেটি বলতে চাই, বিগত 16 বছর ধরে লন্ডনে অস্বস্তিতে দিন পার করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরতে চান দ্রুত, মন পড়ে আছে স্বদেশে। দেশে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন তার প্রত্যাশা। শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই দাবি জানান। এদিকে অন্তর্বর্তী সরকারের 100তম দিবস অতিক্রম উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। বেশ ভালো কথা। ডক্টর ইউনূস ভাষণে 15 বছরের দুর্নীতি দুষ্কর্মের বিচার করবেন বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলছেন 15 বছরের অনিয়ম দুর্নীতির বিচার তো একটি দীর্ঘ প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের পক্ষে কি 15 বছরের অনিয়ম দুর্নীতির বিচার সম্ভব? এটি নেহাত অলীক ভাবনা। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে একটি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি না দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন। কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই চাপিয়ে দিতে চাইছে। তারেক রহমান বলেন, অনেক অপ্রাপ্তি সত্ত্বেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা হারাতে চাইছেন। ক্ষমতা দীর্ঘায়িত হলে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় দক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন তুলবে। এ প্রসঙ্গে আমি জানতে চাই, আজকের একমত আলোচক দস্তগীর জাহাঙ্গীর তুগরী কি বলবেন? মানুষের মধ্যে ধোঁয়াশা, সন্দেহ, চিন্তার অনেক দুশ্চিন্তার ডালপালা, এ নিয়ে আপনার কি বক্তব্য, কি মনে হচ্ছে আপনার এই মুহূর্তে? অনেকেই বলছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এটি কতখানি যৌক্তিক হতে পারে, অথবা এই চিন্তার সাথে বাস্তবতার কতখানি মিল, যদি আপনি বলেন। নমস্কার দাদা, ওয়াশিংটন ডিসি থেকে আমি আবারও যুক্ত হলাম 24 নিউজ ওয়েবসাইটে প্রতিদিনের মতনই। আমরা ভবিষ্যতে এই কথাগুলো এখানে বলে যাব। আমাদের কাজই হলো আপনাদের সামনে তুলে ধরা বর্তমান তথা সমসাময়িক যেই রাজনৈতিক আপগ্রেড গুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে সে সকল তথ্য নিয়ে চেষ্টা করা আপনাদের সামনে কিছু বিষয় পরিষ্কার করে দেয়া। বাংলাদেশে এখনো সংবিধান বলবৎ, বাংলাদেশ চলছে সংবিধানের
নিয়ম অনুসারে। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন অথবা ইন্টারিম অথবা তত্ত্বাবধায়ক এই ধরনের কোনো অনির্বাচিত সরকারের কোনো বিধান এই মুহূর্তে নেই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসার পর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের 57 জন প্রতিনিধি নিয়ে যোগদান করার দ্বিতীয় কর্মদিবসে ডক্টর ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তার একজন উপদেষ্টাকে সাথে নিয়ে উপস্থিত হয়ে উনি স্বীকার করেছেন, উনি বলেছেন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে সেটা হঠাৎ কোনো আন্দোলন নয়, সেটা মেটিকুলাসলি প্ল্যান্ড, নির্ভুল ভাবে প্ল্যান করা একটি আন্দোলন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে যে সরকার এখন, সেই সরকার যদিও আমাদের সংবিধানের কোনো ভাবেই এই সরকারের কোনো অবস্থান নেই, তথাপি সরকার দেশ চালাচ্ছেন এবং ওনারা নিজেদেরকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছেন, যেটা আমাদের সংবিধানে নেই। এবং ওনারা সংবিধান অনুসারী বাংলাদেশের রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্রপতি কাছ থেকে ওনারা শপথ গ্রহণ করেছেন এবং সেই শপথের প্রথম বিষয়টি হলো বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখা। এর অর্থ হলো যে আজকে যে সংবিধান বলবৎ, এই সংবিধানকে বলবৎ রাখা ওনাদের শপথের অংশ। কালকে যদি পার্লামেন্টের মাধ্যমে আরেকটি নতুন সংবিধান হয়, সেটাকেও ওনারা তখন তারা সেই নতুন সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেই শপথ। বাংলাদেশের সাধারণ মানুষ তথা সাধারণ মানুষ এবং বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে সংক্ষেপে বিএনপি বলা হয়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি থেকে, তার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীর্ঘকালীন সময়ে তিনি প্রবাসী, স্বেচ্ছায় অনিচ্ছায় হোক তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং সেখান থেকে এই রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সাধারণ মানুষের একটি সাধারণ ধারণা ছিল যে যেরকম করে প্যারিস থেকে ডক্টর ইউনূস চলে এসে ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক সেরকম ভাবে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণগত অনুপস্থিতির কারণে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক পন্থার আন্দোলন করবেন, যেখানে পরিণতি হবে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটি দ্রুততম সময়ে নির্বাচন প্রদান করে গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। দাদা, আপনার মাধ্যমে সবাই যারা শুনছেন তাদেরকে বলে রাখতে চাই, বিপ্লবী সরকারের যে ধারণা সেটা এখানে নেই, এটা বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকারের প্রথম হলো বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার এবং সেখানে কোনো আর সংবিধান অনুসারে তারা শপথ করতেন না। যেহেতু ওনারা সংবিধান অনুসারে শপথ করছেন, অতএব সংবিধান মেনেই ওনারা, সংবিধানকে সমুন্নত রেখেই ওনারা ক্ষমতা আরোহণ করেছেন এবং সেই ক্ষমতার সংবিধানে সুস্পষ্টভাবে লেখা যে অনির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা কোনো ক্রমে হস্তান্তর হয় তাহলে বা শূন্য হয়, রাষ্ট্রের যারা নির্বাহী তারা শূন্য হয় অথবা পার্লামেন্ট শূন্য হয়, তাহলে 90 দিনের ভিতরে নির্বাচন দেয়া বাধ্যতামূলক এবং সেটা না হলে ওটা রাষ্ট্রদ্রোহী হবে। বিষয়টা হলো আমরা এখন 100 দিনে বক্তৃতা করছি এবং সেই বক্তৃতায় বলছি যে ট্রেন চালু হয়ে গেছে নির্বাচনের, এটা চলমান। এমনকি আমরা যারা এই মেটিকুলাস প্ল্যান করে যে গত সরকারকে ক্ষমতাচ্যুত করা হলো, নির্বাচন নিয়ে শত অভিযোগ থাকার পরেও
তারা কিন্তু কোনোদিনও সংবিধান লঙ্ঘন করে 90 দিনের মাঝে নির্বাচন করেননি, সেটা হয়নি। নির্বাচন নিয়ে তো প্রশ্ন বহু রয়ে গেছে, যে 2024 নির্বাচন, 2018 নির্বাচন, 2014 নির্বাচন, নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠু, কিন্তু নির্বাচন সেখানে ছিল, সেখানে সংবিধান অনুসারে নির্বাচন ছিল। এখন ট্রেন চালু হয়ে গেছে, যেটা আপনি বাধ্যতামূলক, ট্রেন চালু আর না চালু, ট্রেনটা চলমান, সংস্কার একটা চলমান বিষয়। তারেক জিয়ার বিষয়টা আমি এখন একটু লম্বা করে বললাম, তারেক জিয়ার বিষয়টার মধ্যে চলে আসি। বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দল গত 15 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং তারা ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক আন্দোলন করে যাচ্ছেন। এবং এটাই সঠিক এবং এটাই ঠিক, কারণ রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তা এই প্রতিযোগিতার মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা। আমরা পশ্চিমা দেশে দেখি এই ক্ষমতার প্রতিযোগিতায় যদিও অনেক ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়, কিন্তু সেখানে গণতান্ত্রিক পন্থাটা ব্যাহত হয় না। আমাদের দেশে অনেকবারই ঘটেছে এবং গত 5ই অগস্ট ঘটল সেই বিষয়টা। দেখেন, তাহলে যারা গণতন্ত্রকে নির্বাসিত বলে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে মানুষকে স্বপ্ন দেখিয়ে মেটিকুলাসলি প্ল্যান করে রিসেট বাটন প্রেস করে যারা এখন ক্ষমতায় আসলেন, তাদেরকে অবশ্যই মানতে হবে যে না, নির্বাচন আপনাদের আর দেরি করা চলবে না, এবং তারেক জিয়া সেই কথাটি বলছেন। এবং ক্রাইসিস গ্রুপ কিন্তু গত 3 দিন আগে 26 পৃষ্ঠাব্যাপী একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে কিন্তু এই সর্বশেষ এটা অবশ্যই ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন, সরকারের প্রশংসার চেয়ে, এবং মানুষের যে ওনার উপর প্রত্যাশা সেটা নিয়ে অনেক কথা বলে সর্বশেষ বলেছেন 18 মাসের বেশি সময় যদি লাগে এই সরকারের নির্বাচনে আসতে, তাহলে সব গণেশ উল্টে যেতে পারে। এমনকি সেখানে সংশয় প্রকাশ করা হয়েছে যে আর্মি ক্ষমতা গ্রহণ করতে পারে, যেটা আরেকটি অগণতান্ত্রিক। এবং আমরা এখন সকলেই জানি যে বর্তমান সময়ে অগণতান্ত্রিক সরকারের কোন স্থান বিশ্ব দরবারে নেই। স্পেশালি বাংলাদেশ আর্মি সবচেয়ে এফেক্টেড হবে, কারণ তারা জাতিসংঘে তাদের যে শান্তি রক্ষা করা বাহিনী হিসাবে পাঠানো হয়, সেটা একটি অনির্বাচিত সরকারের থেকে তারা গ্রহণ করে না। এটাই জাতিসংঘের একটি পলিসি। যার জন্য মিশরে যখন জেনারেল সিসি ক্ষমতা দখল করেন, উনি দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে উনি ক্ষমতায় জোর করে হোক আর যে মেটিকুলাসলি প্ল্যান করে হোক, উনি ক্ষমতায় নির্বাচিত ভাবে আসেন। অতএব নির্বাচিত সরকারের বিকল্প নেই। তারেক জিয়ার একটি কেস কেউ এখনো উইথড্র করা হলো না, বাতিল করা হলো না, যেটা ডক্টর ইউনূস নিজের কেস সহ সমস্ত কিছু বাতিল করেছেন। এবং আমরা কোন ধারণার, কোন চেতনার, কোন স্বাধীনতার উপর নির্ভর করে এই কথাগুলো বলছি, কারণ ডক্টর ইউনূস একজন শান্তিতে নোবেল বিজয়ী লোক। ডক্টর ইউনূস আমেরিকাতে এসে বিতর্ক করে গেছেন যে না, বাংলাদেশে সকলে স্বাধীন, সকলে আমার সমালোচনা বিরোধিতা করছে, এবং বাংলাদেশে উনি বারবার বলছেন সেটি, যদিও ইতিমধ্যে প্রায় 200 সাংবাদিকের তাদের ক্রেডেনশিয়াল বাতিল করে দেওয়া হয়েছে, যাতে করে আপনারা রাষ্ট্রীয় কোনো পর্যায়ে সংবাদ নিতে পারেন। আমি জানি সুভাষদা আপনারও সেটা নেই। সেই জন্য আমি বলছি যে তারেক জিয়ার কথা সর্ববই সত্য। তারেক জিয়া বাংলাদেশে যদি এমনই আমি সংশয় প্রকাশ করি, তারেক জিয়াকে যদি বাধা দেওয়া হয় বাংলাদেশে আসার, এখন তো রাজনৈতিক শক্তি যে আওয়ামী লীগ, সে তো আর বাধা দিচ্ছে না। তাতে যে এই সরকার বাধা দিয়ে রাখতে পারবে না। যারা বিএনপির নেতৃবৃন্দ যারা আমাকে শুনছেন, এটা আমার ধারণা, আপনারা তারেক জিয়াকে যদি এখনই নিয়ে আসুন, কালকে নিয়ে আসুন, বাংলাদেশে যে গণজোয়ার হবে এয়ারপোর্ট যমুনা, তাকে তারা রক্ষা করতে পারবে না, তারা বাধা দিতে পারবে না। অতএব এই যে মোলার মতন একটা জিনিস ঝুলিয়ে রাখা হলো যে তার কেস, কারণ তারেক জিয়া ভয় পাচ্ছে দেশে গেলে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। তারা জানেন তো যে এখানে পলিসিটা যেদিকে যাচ্ছে, পৃথিবীর এমনকি যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত ইলেক্টেড বা নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে নিয়োগ করেছেন তুলসী গ্যাবার্ড, এবং তুলসী গ্যাবার্ড আজকে 4 বছর ধরে বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে উনি সোচ্চার। উনি কিন্তু এখানে কংগ্রেসম্যান ছিলেন এবং এখন উনি সেই পাওয়ারে গেছেন। এবং ডক্টর ইউনূস সহ বাংলাদেশের যে কোনো সরকার, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস, আমি, আপনি, যে কেউ আসি না সরকারে, বাংলাদেশে এই ট্রাম্প সরকারের সময় মাইনরিটি হিন্দুদের উপর যে যে সিস্টেম্যাটিক অত্যাচারগুলো হয়, যেসবগুলো না হলে বাংলাদেশ বিরাট আইসোলেশনে চলে যাবে। সেটা আমি মনে করি তারেক রহমানের জন্য একটি বিরাট সুযোগ। উনি লন্ডনে বসে এই কাজটি আর না করুক, ওনার প্রতি জনসমর্থন রয়েছে। এমনকি ক্ষমতাচ্যুত দলের সমর্থনও যদি উনি পেয়ে বসেন, আমি তাতে খুব আশ্চর্যান্বিত হব না। আমি কিন্তু বলছি না যে পাবেন আশ্চর্য, কারণ সকলেই চাচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসুক, তাহলে ইনভেস্টর সহ যে প্রাচ্যের যে শক্তিগুলো রয়েছে তারা, এবং গতকাল অথবা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের কোনো একজন সিনিয়র যিনি বাংলাদেশে গিয়েছিলেন, উনিও দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে সংবাদ দিতে। অতএব আমার কনক্লুশন এই মুহূর্তে হলো, তারেক জিয়া যে কথাটা বলছেন সেটা একদম সঠিক। নির্বাচনের ট্রেন চালালে হবে না, নির্বাচনের একদম ডেট ফিক্স করে বলতে হবে অমুক দিন নির্বাচন হবে, এবং নির্বাচনের আগে ওনাদের অন্য কোনো কাজ নেই। ওনাদের একটি কাজ ভোটারদের নিরাপত্তা। ভোটার কারা? জনগণ। আজকেও দেখলাম, আজকেও এই একটু আগে ভিডিও আসলো আমার কাছে। আমরা যারা প্রবাসী সাংবাদিকতা করি, আমাদের সুযোগ হলো বাংলাদেশে যে সাধারণ মানুষ যে সাংবাদিকতা করেন তাদের সমস্ত ডকুমেন্ট ভিডিও আকারে আমাদের কাছে আসে র, এবং সেসবগুলো আমরা নিজেরা সেন্সর তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় সেটা সংবাদ হিসেবে দিই, কারণ এসবগুলো দেখার মতো নয়। একজন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের একজন নেতা বা কর্মীকে বাংলাদেশের এক জায়গায় তাকে জবাই করে হত্যা করা হলো এবং ভিডিওতে সরাসরি। সো এটা এই ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। হ্যাঁ, তাহলে জনগণ এখন তারেক জিয়া সাহেব রাস্তায় ডাক দিলেই ওইটাকে আর রক্ষা করা যাবে না। এবং তারেক জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই সুবর্ণ সুযোগ যে ফসল ঘরে তোলার, ওইটাকে আপনারা হাতছাড়া না করাই উচিত। এটি আমার সবিশ্লেষণ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার বিশ্লেষণ ব্যক্তিগতভাবে বাংলাদেশে পপুলার পলিটিক্যাল পার্টি দুটোর মধ্যে আমরা অবশ্যই বিএনপি আরেকটি অন্যতম পপুলার রাজনৈতিক পলিটিক্যাল পার্টি। এই পপুলার পার্টির লিডার যখন আপনার ওন করে তারেক রহমান অথবা খালেদা জিয়া, এবং এই রাজনৈতিক শক্তির প্রধানকে কাজে লাগাতে পারতেন এই অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হয় এটি কাজে লাগানোটা প্রয়োজন ছিল, অথবা তারেক জিয়াকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন অন্তর্বর্তী সরকার? এই বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। আমার মনে হয়েছিল যে একটি রাজনৈতিক সরকারের অবর্তমানে, যেহেতু তারেক জিয়া বা বিএনপি এই সরকারকে সমর্থন দিয়েছে এবং বিগত 16 বছরের বিরতিহীন সংগ্রামের ফসল কিন্তু এই অন্তর্বর্তী সরকারের এই আজকের পরিষদ, এটি কিন্তু অস্বীকার করলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এবং যেখানে এত বড় আপনার অবদান বা আত্মত্যাগ যেটি বলে এই বিএনপি বা সমমনা দলগুলো, আজকে কেন বিএনপির এই তারেক জিয়া বা বিএনপির রাজনৈতিক শক্তিটাকে কাজে লাগিয়ে একটি স্বচ্ছ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারছেন না? আপনার কি মনে হয় ইচ্ছাকৃতভাবেই তারেক জিয়া বা বিএনপির কাছ থেকে প্রত্যক্ষ সহযোগিতা তারা নিতে অপারগতা অথবা অনীহা দেখাচ্ছেন? কি মনে হয়, ও মানে তারেক ভীতি, বিএনপি ভীতি, নাকি নিজেদের আরো বেশি কন্টিনিউ করা, দীর্ঘায়িত করা, ক্ষমতায় থাকা? কি মনে হয় নাকি জনস্বার্থে? বলুন। আচ্ছা দাদা, তারেক জিয়ার সম্বন্ধে আমি একটু বলে এখানে। পৃথিবীর এই ধরনের কম্বিনেশন খুব কম মানুষের হয়। কোন ধরনের কম্বিনেশন? যে তারেক জিয়া একজন প্রেসিডেন্টের সন্তান, আবার একজন প্রধানমন্ত্রীর সন্তান। তারেক জিয়ার এটা হলো একটি প্রিভিলেজ বাংলাদেশে, কিন্তু একেবারে একদম, হ্যাঁ, কিন্তু
তারেক জিয়ার আরেকটি যেটা হলো আমরা ক্রিটিসাইজ করি যে ওনার গত সময়ে যখন তারা ক্ষমতায় ছিল হাওয়া ভবন তৈরি করে বিভিন্নভাবে উনি করুক আর না করুক ওনার নামে সারা দেশে চাঁদাবাজি হতো এবং সেই বদনামটা এখনো রয়ে গেছে। 10 ট্রাক অস্ত্রের বিষয়টা এখনো রয়ে গেছে, যেটা খুবই ক্ষত ইন্ডিয়ান পলিটিক্স এর সাথে, ইন্ডিয়ান পররাষ্ট্র নীতির সাথে। এবং ইন্ডিয়ান পররাষ্ট্র নীতি আমার যতটুকু ধারণা, তারা সবসময় চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের এই পলিটিক্স যে 10 ট্রাক অস্ত্র এবং উলফা সহ বিভিন্ন দেরকে রাষ্ট্রীয় পর্যায়ে যে সহযোগিতা তারা করেছিলেন সেটা থেকে শুধু তারা বের হয়ে আসবে সেটা নয়, সেটা তারা একটা এই ন্যারেটিভটাই তারা চেঞ্জ করে ভারতকে জানাবে, যেটা আমরা গতকালকে আলাপ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে এখন মনে হচ্ছে যে সুযোগটা তারা হাতছাড়া হচ্ছে, সেটার জন্য কিন্তু দায়ী শুধু তারা নিজেরই। এর কারণটা হলো যে তারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের মতন শক্তিশালী একটি রাজনৈতিক প্রতিপক্ষকে সাথে যুদ্ধ করে তারা শুধু টিকেই ছিল না, তারা মাঠে ছিল। যদিও মাঠে ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে বহু চেষ্টা করেছিল যে হয়তোবা তাদেরকে আরো কম অ্যাক্টিভ দেখাবে, কিন্তু ঘটনাটা ঘটে ঠিক উল্টো হয়েছে, আরো দিন দিন পপুলার হয়েছে, দিন দিন পপুলারিটি পেয়েছে। এবং সেই পপুলারিটি কোথায় সেটা নির্বাচনে গিয়ে দেখব। নির্বাচন পর্যন্ত আমাদের যেতে হবে, এবং নির্বাচনে না যাওয়ার জন্য যে আমরা যদি ধরে নিতে পারছি না, কিন্তু ধরে নেই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনটার এখন আর কোনো সংশয় নেই যে সেটা মেটিকুলাসলি প্ল্যান। এটা গণজোয়ার নয়, এটা সম্পূর্ণ মিসলিড করে মানুষকে, আমার সন্তানকে হত্যা করা হচ্ছে, যে মাটা জানলো তার ছেলেটা মারা গেছে এবং তার জন্য সে আসবেই রাস্তায়, কিন্তু সেই ছেলেটা মারা যায়নি। এরকম বহু বের হয়ে আসছে তারা মারা যায়নি, এরকম বহু বের হয়ে আসছে যে তাদেরকে আসলে কে হত্যা করেছে সেসবগুলো আমরা এখনো, সেসবগুলো নিয়ে আবার আমাদের ইনভেস্টিগেশন নিষেধ, কেস নিষেধ, এতগুলো পুলিশ মারা গেল সেটা নিয়ে নিষেধ। অতএব আমরা এটাকে গণজোয়ার বলতে পারি না, বিপ্লব বলতে পারি না। এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু বিষয়টা ওইদিকে যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। বিপ্লবীদের, তারা তো বিপ্লবী ছিল না, তারা যে সমন্বয়কদের দু একজন কিন্তু টেলিভিশনে সাক্ষাৎকারে তাদেরকে রক্ষা করতে না পেরে তারা কিন্তু আবার বলেই ফেললো যে রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন পুলিশ হত্যা না করলে এই আন্দোলন সফলতা আসতো না। তথাপি এটা আন্দোলন নয়, এটা একটা কু, যে কুটার সাথে অনেক ম্যাটেরিয়াল যুক্ত, অনেক কিছু যুক্ত। এটা ছাত্রদের একক নয়, এবং যারা সাধারণ ছাত্র নাগরিকরা যোগদান করেছিলেন তারা এখন অস্বস্তিতে আছেন, তাদের আগের যে লাইফের যে একটা সিকিউরিটি ছিল প্রতিদিন, সেটা নেই। অতএব তারেক জিয়ার এই মুহূর্তের কাজটা টুকু যেটা হওয়া উচিত, বাংলাদেশের এই গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার ওনার কেস উইথড্র করলো কি করলো না, মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ যে বিএনপির, আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় নেই, এবং আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য ডক্টর ইউনূস ব্যক্তিগত পর্যায়ে আক্রোশ চালাচ্ছে। আমার কথাটা অসত্য যদি কেউ বলতে প্রমাণ করতে পারে তখন আমি উইথড্র করে নেব, ততক্ষণ নয়। ব্যক্তিগত পর্যায়ে উনি আক্রোশ আছেন, ব্যক্তিগত পর্যায়ে উনি 32 নম্বর পুরানোর সপক্ষে আছেন, না হলে উনি এটার বিরুদ্ধে কথা বললেন না কেন যে কোনো অ্যাট্রোসিটি আমি বরদাস্ত করব না, আমি রাষ্ট্র চালাই, আমার কথা যে অপরাধী, উনি বলছেন আজকে যে অপরাধী তার যে জেল ফাঁস হবে, তার বিচার হবে। অপরাধী সে যে আজকে অন্য অপরাধীকে আক্রমণ করছে, সেও কিন্তু অপরাধী। আপনি একজন আইন নিজের হাতে তুলে নিতে পারেন না এই বিষয়ে। এবং আরেকটা কথা ডক্টর ইউনূসকে অবশ্যই মনে রাখতে হবে যে উনি কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী, এবং বিশ্ব যতটুকু না তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে তার উপর নজর রাখবে বা গত প্রধানমন্ত্রীর উপর নজর রেখেছিলেন, তার চেয়ে 1000 গুণ বেশি মাইক্রোস্কোপ ওনার উপরে দাঁড়াবে, কারণ উনি নোবেল বিজয়ী মানুষ, নোবেল পাওয়া মানুষ। অতএব এই বিষয়টাকে, তারেক জিয়াকে আসলে আমার ধারণা, আমি আপনার কাছেও প্রশ্নটা ফেরত দিব, আপনি বাংলাদেশ থেকে আপনি একটু বেটার এই বিষয়ে আলোচনা করা উচিত আমরা সাথে, যেহেতু আমরা ডুও, আমরা দুইজন, শুধু এক পক্ষীয় না শুনে আপনার সম্পাদক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি সুভাষ সাহা এজ এ সম্পাদক বলছি, যে দাদা
এই বিষয়টা যে তারেক জিয়াকে তার কেসগুলো উইথড্র করা হচ্ছে না, তারেক জিয়া দেশে আসছেন না কেন, ওনার এখনই, আমার ধারণা ওনার এখনই কিসের কেস কিসের না, আমি তো রাজনীতিবিদ, আওয়ামী লীগ ক্ষমতায় এই মুহূর্তে নেই, যারা আপনাকে এই কেসগুলো করেছিলেন বা দিয়েছিলেন এটি তো মানেন, এটি তো বিশ্বাস করেন, তাহলে আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, আপনি চলে আসুন, এসে নির্বাচনের দাবি করুন, নির্বাচন নিয়ে দেশ কিভাবে পরিচালনা করবেন তখন আপনাকে ফেস করতে হবে আবার আওয়ামী লীগকে, আপনাকে আসলে আবার আওয়ামী লীগকেই ফেস করতে হবে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুজন মিলেই, অন্য কেউ না। বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী জামাতকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া সবসময় অন্যায়, এটাই আমি এখন। তবে এটিও ঠিক, আপনার কথা রেশ ধরে আমি বলতে চাই, আপনি যেটি বললেন এই আন্দোলনটি মেটিকুলাস আন্দোলন, এটি আমরা কেন বলবো, আমরা আমাদের বলার আগেই তো ডক্টর ইউনূস স্বীকার করে নিয়েছেন, আত্মস্বীকৃত, এবং অনেকেই বলছেন যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তাদের প্ল্যান পরিকল্পনা কি ছিল, এবং এটি তারা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছেন। এরপরেও আমাদের বলার অপেক্ষা রাখে না যে এটি আমাদের মুখ থেকে এটি জাস্টিফাই করার বা না করার বিষয় না, অর্থাৎ আত্মস্বীকৃত মেটিকুলাস সেই বিষয়টি, প্রসঙ্গটি যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ইনি অস্বীকারও করছেন না যে মেটিকুলাস কথাটি বলেননি, বা একেবারে পূর্ব পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে সরকারকে আপনার মানে সরিয়ে দেওয়া হয়েছে বা তাড়িয়ে দেওয়া হয়েছে, বিষয়গুলো এখন পরিষ্কার। আমরা এদিকে না যাই, কথা একটাই, তারেক রহমান এই মুহূর্তে তার যে পপুলারিটি আছে, একজন পপুলার জননেতা, একটি পপুলারিটি বিষয়টিকে সামনে রেখে একটি মানুষ আবেগটি থাকা অবস্থায় যে কাজটি করতে পারবে, এই আবেগটি একটা সময় গিয়ে তার এই আবেগ হয়তো কাজেও লাগবে না। তো জনস্বার্থে যদি আমরা তারেক রহমানের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমরা দেশটাকে সুসংবদ্ধ করে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থায় যেতে পারি, সেটি ভালো, নাকি এইভাবে তিনি একেবারে সবার মতামতকে উপেক্ষা করে নিজের পরিষদের যে যারা আছেন তাদের কথার সঙ্গে, তাদের সঙ্গে হাত মিলিয়ে শুধু তারাই বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবেন, সবার মতামতের সেই প্রতিফলনও তাদের চিন্তা চেতনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তারা আসার সময় বলেছিলেন ইনক্লুসিভ তারা ব্যবস্থায় রাষ্ট্র চালাবেন, আমরা তো ইনক্লুসিভের ধারে কাছেও দেখছি না এই মুহূর্তে। যেটুকু হচ্ছে, আমি যদি তারেক রহমানের কথাই বলি, তারেক রহমান এই কালকে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের মধ্যে যে কথাগুলো বারবার এনে বলেছেন, এবং যে কথাটির মধ্যে একটি অংশ আমি আপনাকে পুনর্ব্যক্ত করতে চাই। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা দেখেছি বহু মানুষ, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাত পা কান চোখ সহ অনেক অঙ্গহানি হয়েছে। এখন আহত ব্যক্তিরা যেখানে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন, এটা সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য। তারেক রহমান প্রশ্ন তোলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে নেই? যদি থাকে সেটা কত নাম্বারে? বাজার সিন্ডিকেট ভাঙা সরকারের অগ্রাধিকারের কত নম্বরে আছে? রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার ভোটাধিকার। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারেক রহমান আরো বলেন, জনগণের এই দুই ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না হয়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সংস্কার কোনোটাই টেকসই হবে না। কথাটির সঙ্গে আপনি একমত কিনা বলুন। একদম, আমি বলবো যে বিষয়টা আর কোনো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ভাবে সংজ্ঞায়িত করার জন্য বলছি না। বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি এবং এখন সরকারে যারা আছেন তাদের আমাদের মনে হচ্ছিল যে তারা অনেকটা হানিমুনে আছেন, কিন্তু হানিমুন সময়ে কিন্তু ওভার হয়ে গেছে 100 দিনে, যা বোঝা যাচ্ছে। 100 দিনের ইউনূসের 100 দিনের ক্ষমতার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে এখন কিন্তু বিশ্বব্যাপী এটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের কি করলেন। উনি যে সংস্কারের কথা বলছেন, এসবগুলো দীর্ঘকালীন, এটা চলমান, এটা সংস্কার কখনো শেষ হয় না।
সংস্কার চলতেই থাকে। এখন যেভাবে ওনারা ক্ষমতায় আসলেন সেখান থেকে নির্বাচন দেওয়াটাই হলো ওনাদের মৌলিক কাজ, এবং সেটি তারেক জি আসলে বলেছেন, এবং সেটি আমি একো করছি যে এই যে নির্বাচন দিয়ে অন্যান্য যে সকল বিষয় বলছেন সেটা ওনার রাজনৈতিক, আমি বলবো না স্ট্যান্ডবাজি, রাজনৈতিক কারণে ওনাকে বলতেই হবে এই কি করেননি। হ্যাঁ, যেমন উনি হত্যা বন্ধ করতে পারেননি, মানে মব হত্যা বন্ধ করতে পারেননি, জোর বেজোর দখল এসবগুলো বন্ধ করতে পারেননি। গত 10 তারিখে আওয়ামী লীগ একটা কর্মসূচি পালন করতে সরকার বাধা দিল, বিএনপির পক্ষ থেকে যদিও তারা রাজপথে ছিল কিনা সেটা আমার এই মুহূর্তে বলতে আমি কনফার্ম করতে পারবো না, বাট অসমর্থিত ভাবে আমরা জানি তারা সাপোর্ট করে গেছে এই যারা এখন যে কয়েকজন সমন্বয়ক আছেন তাদের সমন্বয়কদের রাজনৈতিক সংগঠন নেই, তাহলে সমন্বয়করা স্টেজ বানানোর পয়সা পেল থেকে? তো একটা ঢাকা শহরে একটা স্টেজ বানাইতে তো পয়সা লাগে, পয়সাটা দিল কে? এইসবগুলো রাজনৈতিক সংগঠনের কিন্তু ডোনার থাকে, ফান্ড থাকে, তারা প্রাচীন রাজনৈতিক সংগঠন তাদের থাকবে, কিন্তু তারা পেল কোথায়? অতএব এই যে বাধাগ্রস্ত অবস্থা, এই যে অগণতান্ত্রিক মন্তব্য, এই সরকার আসার আগে বলা হলো যে আমরা কোটা আন্দোলন করি, আসলে তো দেখা গেল ক্ষমতা দখলে। কোটা আন্দোলন তো ক্ষমতা দখলের নয়, তবে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করে এখন আপনি নির্বাচন দিচ্ছেন না। অতএব তারেক জিয়ার ভাষ্য যেটা, আমার মনে হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একই ভাষ্য, এবং তারেক জিয়ারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা চেষ্টা করছে যে তার নির্বাচন হলে তারা জয়লাভ করবে, এটা তাদের ধারণা। যেমন 91 সনে আওয়ামী লীগের সম্পূর্ণ ধারণা ছিল যে নির্বাচনটা হবে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু ঘটনাটা সেটা ঘটেনি, এটাও মনে রাখতে হবে আমাদের। যতগুলো অসমর্থিত বা অবৈজ্ঞানিক বিভিন্ন সাংবাদিকেরা তারা নিজেরা বিভিন্ন পরিসংখ্যান করেছেন, ভোট করেছেন অনলাইনে, ইউটিউবে, সেখানে এখনো পর্যন্ত দেখা গেছে যে কোনো জায়গায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল তেমন এই পরিসংখ্যানে উপরে উঠে আসতে পারে নাই। এমনকি কিছু কিছু পরিসংখ্যানে দেখা গেছে এসবগুলো অসমর্থিত বলছি যে আমরা ভেরিফাই করতে পারছি না, এবং অবৈজ্ঞানিক, বড় কোনো প্রতিষ্ঠান দিয়ে নয়। এটাই রিফ্লেক্ট না মানুষের। আপনার কি মনে হয় যে তারেক জিয়ার জনপ্রিয়তাকে মাথায় রেখে বিএনপিকে চাপে রাখা হচ্ছে যে তারা যা খুশি করবেন করে যাবেন, বিএনপি যাতে সোচ্চার হতে না পারে? এখন প্রশ্ন এই যে আমরা এবং যেই স্লথ গতিতে, স্নেল স্পেসে যে আমাদের রাষ্ট্রের যে যারা এখন নিয়ামক শক্তি হিসাবে দাবি করছেন, তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছেন বলে অনেকেই অভিযোগ করছেন। ইভেন বিএনপির নেতৃত্ব বলছেন, তারেক জিয়ার মুখ থেকে কথাগুলো এসছেন। তিনি যেমন বলেছেন, স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কিভাবে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করা হয়েছে, সেটি কিন্তু প্রকৃত উন্নয়নের চিত্র নয়, এখন ধীরে ধীরে আসল চিত্র বেরিয়ে আসছে। সেগুলি রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা তো ঠিক যে একটা রাজনৈতিক শক্তির নেতৃত্ব ছাড়া বাংলাদেশের কোন উন্নয়ন কাজ বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এটি একটি অলিক ভাবনা ছাড়া আর কিছু আপনার কি মনে হয়? আমি একদম এটাতে একমত পোষণ করি যে আমার যে এই সরকার ইচ্ছা করলেই, যেহেতু উনি এই সরকার প্রধান যিনি, তার বিরুদ্ধে তো কেস ছিল তো, ওনার বিরুদ্ধে তো এমনকি জাস্টিস ছিল, জাজমেন্ট ছিল, জাস্টিস মানে জাজমেন্ট ছিল, তো উনি এসে তো এসবগুলো বাতিল করেছেন ওনার বিষয়টা, তাই না? তাহলে তারেক জিয়ারটা বাতিল করছেন না কেন? যদি উনি নিরপেক্ষ হতেন তাহলে তো ওনারটাও চালিয়ে যেতেন এবং কোর্ট ডিসিশন দিয়ে সেটাতে আসতেন। অর্থাৎ তারেক জিয়াদের যে দল, জাতীয়তাবাদী দল, এটা তো আওয়ামী লীগের সাথে ক্ষমতার দ্বন্দ্বে তারা তো পুনর্বাসন আন্দোলন করেছে এই মাঠে, এবং তাদের মতন একটা বড় দলের যদি সাপোর্ট না থাকতো তাহলে মেটিকুলাসলি প্ল্যানড এত সাকসেসফুল হতো না। সেটা শুধু তারা দাবি করলেই হবে না, তো যদি তারা একাই এটার দাবিদার হতো তাহলে তো তারা বিপ্লবী সরকারই গঠন করতো। হ্যাঁ, এবং তারা চেষ্টা করলো বহু কিছু। এই যে ডক্টর কিনা আমি জানি না, আসিফ নজরুল, উনি ক্ষমতায় বসা, কিন্তু উনি আবার ওনার ছাত্রদেরকে পাঠিয়ে দেয় হাইকোর্টে তাদেরকে চাকরিচ্যুত করার জন্য। এই যে একটা অরাজক সিস্টেম,
সেটা থেকে বের যাতে না, তারা যাতে এটা এই ডক্টর মানে আসিফ নজরুলরা যাতে ক্ষমতায় থাকতে পারে তার জন্য ইচ্ছা করি, এটাতে আমি পুরোপুরি আপনাকে আমি মনে করি যে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি যে এটা আমার অভিমত যে তারেক জিয়ার কেসগুলো অনর্থকই তারা ঝুলিয়ে রেখেছেন, যাতে করে বিএনপি কোন আন্দোলনে গেলেই তা বলতে পারে যে হ্যাঁ তারেক জিয়াকে গ্রেফতার করতে হবে, আমাকে গ্রেফতার করতে হবে। আরেকটি কথা গতকালকেও বলেছিলাম, সেটা এখনো প্রযোজ্য, যতক্ষণ না পর্যন্ত বিএনপি এটা বুঝবে যে আসলে বাংলাদেশের আমাদের ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে আসিফ গঙেরা তারা বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর সমর্থিত মানুষদেরকে বসাচ্ছে, জামাতের মানুষগুলো সেখানে বসছে, কিন্তু রাজপথে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ইস্যুতে চাঁদাবাজিতে বিএনপি এটা প্রচারিত হচ্ছে। যতটুকু না এটা সত্য তার চেয়ে বেশি প্রচার হচ্ছে যে বিএনপি এখন সব জায়গা দখল, তারা এই বাণিজ্য করছে ওই বাণিজ্য করছে, কিন্তু জামাতের নামে এই বদনাম কিন্তু ছড়াচ্ছে না এবং কোনো মিডিয়াতেও আসছে না। মিডিয়াতে কিন্তু বিএনপি তাদের লিডারদেরকে বিভিন্ন কারণে চাঁদাবাজির কারণে এক্সপেল করতে দেখা গেছে এবং আমার একটি বিষয় আমি একটু আপনাকে থামিয়ে এখানে থামাতে চাই, থামিয়ে আমি একটি কথা বলতে চাই। বিএনপি কিন্তু কারো করোনা নিয়ে রাজনীতি করে না। ইভেন যে একটা শক্তিশালী আপনার শেখ হাসিনার নেতৃত্বে 16 বছরের যে তার শাসনামলে কিন্তু করোনার পাত্র হয়ে কিন্তু আন্দোলন করেননি। যেমন নয় যে হাসিনার কাছ থেকে অনুমতি নিয়ে তাদের আন্দোলন করতে হয়েছে। তারা কিন্তু এমন একজন শক্তিশালী রাজনৈতিক আপনার সরকারকে একেবারে ভিড় কাঁপিয়ে দিয়েছে। প্রতিদিনই আমাদের মনে হতো যে আওয়ামী লীগ সরকারের মতো স্টেপ ডাউনের সময় ঘনিয়ে আসছে, এই যে বিএনপির এই তীব্র আন্দোলনের সময়। এমন একটি দল যেখানে একটা বৃহত্তর রাজনৈতিক শক্তিকে দলকেও তারা আপনার ভয় পায়নি, নির্ভয়ে তারা আন্দোলন করেছে, তাহলে এই দলটি কি এখন এই অন্তর্বর্তী সরকারের করোনা নিয়ে এই সময় পার করছেন? তাদের জন্য কি এই করোনা খুবই অপরিহার্য? আমার তো মনে হয় তারেক জিয়া যদি খালি 48 ঘন্টার আলটিমেটাম দেন, এখন তো ওই ছাত্ররা আলটিমেটাম দেন, আলটিমেটাম দিয়ে বিচারপতিদের অপসারণ করার আপনার কৃতিত্ব দেখিয়েছেন এবং প্রয়োজনে তারা অনেক কিছু করার কৃতিত্ব দেখাতে উদ্যত প্রকাশ করেছেন, হয়তো পারেননি। কিন্তু আপনার কি মনে হয় তারেক জিয়ার নেতৃত্বের সামনে এই সমস্ত এই যে যারা আপনার ছাত্র আন্দোলনের নামে যারা নাকি নেতৃত্বে আছেন এবং ছাত্র অর্থাৎ পুরো আন্দোলনের আপনার এই যে ইয়েটাকে ফ্লেভারটাকে তারা ব্যক্তিগতভাবে উৎসাহ বিলাসের জায়গা থেকে তারা একটি কাজ করেছেন, আর নির্মোহ লোকগুলো যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিএনপি জন সমমনা অন্যান্য আওয়ামী লীগের বাইরে যারা আছেন, তাদের এই সমষ্টিগত চিন্তার ফসলই তো এই অন্তর্বর্তী সরকারের সৃষ্টিটা। তাহলে তারা এত মানুষের এত নিরঙ্কুশ জনগোষ্ঠীর সমর্থন নিয়ে এখানে এসে তারা একটু নিরঙ্কুশ জনগোষ্ঠীর চেতনাকেই বা চিন্তাকে ভাবনাকেই তারা খুব একটা মূল্যায়ন করছে না বলেই দৃশ্যমান। সে অবস্থায় বিএনপি কেন সাহস করছে না এই কথাগুলো রাজপথে বলতে? কেন তারা বলতে চাচ্ছে না যে আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না, নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে আজকে জনগণের মধ্যে যে হাহাকার, যে দ্রব্যমূল্য, যে আপনার নানান আশঙ্কা কাজ করছে, তারা কিন্তু এখন উন্নতভাবে কিছু বলতেও পারছে না, সাহস পাচ্ছে না, আবার নিজেকে যে টিকে রাখার জন্য যে আপনার যে একটা মানে একেবারে কমার মধ্যে আছেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে আমি তো মনে করি বিএনপির মধ্যে একটা শক্তি, তাদের এখন একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। কি নিবেন তাদের ব্যাপার, কিন্তু তারা নিশ্চয়ই তাদের মধ্যে অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ আছেন, যেখানে নাকি আমরা কালকে দেখলাম আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি যে সুন্দরভাবে যে তার মতামতটি প্রকাশ করেছেন এবং সহবাদ এক প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিভাবে আপনার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক দল এদেশে আবার ঘুরে দাঁড়াতে পারে, সেই ব্যাপারেও তাদের মধ্যে ভাবনা আছে। কিন্তু তারা কেন ভাবছে না যে বিএনপি ইচ্ছে করলেই এখন মানুষকে স্বস্তি দিতে পারে? স্বস্তির জন্য কি প্রয়োজন তাদেরকে তো আপনার আমার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। আপনার কি মনে হয় তারা কি সঠিক পথে আছেন, নাকি তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন, অথবা ভয় পাচ্ছেন তারেক জিয়া যদি এখন দেশে আসে তাকে মানে বিপদে ফেলবেন? তারেক জিয়াকে আটকে রাখার মতো কোন রাজনৈতিক শক্তি যেহেতু আওয়ামী লীগের অবর্তমানে এখন
কোনো আছে বলে আমি অন্তত মনে করি। এখন তারেক জিয়া অথবা বিএনপির নেতৃত্ব ভাববেন কি করণীয়, জাতিকে কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। এই ব্যাপারে বিএনপির সহযোগিতা ছাড়া কোন অবস্থাতেই এটা কারোর পক্ষে সম্ভব নয়। এটি আমার কাছে বাস্তবতা মনে হয়। এই ব্যাপারটি আপনি আপনার মতামতটা ব্যক্ত করে আমরা মনে করি আজকের মতো আমরা আমাদের এই আজকের আলোচনা এখানে জবনিকে টানতে পারি। বলুন। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দিলেন, সেখানে উনি গত 100 দিনের ওনার যে অ্যাচিভমেন্ট কিছুই বোধহয় তেমন বলতে পারেননি। উনি আবারও বলছেন যে আমরা এই করব সেই করব, আমাদের এদের বিচার করতে হবে, অমুক করতে হবে, নির্বাচনের ট্রেন্ড, এসবগুলো সবই হলো আপনারা মানে অনেকটা এই ধরনের যে জাস্ট রাজনৈতিক ভেলকিবাজি। উনি রাজনীতিবিদ নয়, উনি রাজনীতিবিদদের সাথে এই ধরনের আচরণের কথা বললে উনাকে বেশি দিন করবে না। বাংলাদেশের দুইটি প্রধান রাজনৈতিক দল, একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে এখনো অবস্থান করছে আরেকটি দল, সেটা হলো জাতীয় পার্টি, সেটাও একটা বৃহত্তর রাজনৈতিক দল। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বিরোধিতায়, জন্মের বিরোধিতাকারী যে ইসলামী দল রয়ে গেছে, তারা এখন অ্যাক্টিভলি মাঠে আছেন। তবে খেলাটা এই বা রাজনৈতিক খেলাটা আসলেই খেলতে হবে বিএনপিকে, কারণ এই মুহূর্তে বিএনপি যে 15 বছর আন্দোলন করলো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে, তারই একটি রাজনৈতিক ফসল বা পরিণতি হলো এই সরকার। এবং এই সরকার যদি তারেক জিয়াকে এইভাবে কোণঠাসা করে রেখে বিএনপিকে দমন করে, তারা যেটা ইতিমধ্যে অসমর্থিত বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে আজকে দি ভয়েস ওয়াশিংটন ডিসি বেসড পত্রিকা কিন্তু নিউজ করেছে যে তারে বর্তমান সরকার ডক্টর ইউনূস 4 বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করতে চান। এবং এটা অসমর্থিত, কিন্তু কথাগুলো ফেসবুকে বা সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এসেছে বিভিন্ন পর্যায় থেকে। তাহলে তো তারেক জিয়াকে এটা ফেস করতেই হবে। আপনারা যদি ক্ষমতায় আসতে চান তাহলে আপনাদের এর চেয়ে সুবর্ণ সুযোগ তো আর নেই। আপনাকে ডাক দিতে হবে কেন, আপনি চলে আসবেন বাংলাদেশে, এয়ারপোর্ট থেকে যমুনা, আপনাকে বাধা দিবে কি? আপনাকে বাধা দিবে কে নেই, এটাই হলো আমার ধারণা, এয়ারপোর্ট টু যমুনা। আমারও ঠিক একই ধারণা, আমারও একই ধারণা। এটাই তো রাজনীতির মৌলিক খেলা। এটাতে 15 বছরে বা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে আপনাদেরকে কিন্তু মাঠচ্যুত করতে পারেনি, কিন্তু আপনারা গত 100 দিনে কোনো কর্মসূচি তেমন পালন করেছেন বলে বাংলাদেশের মানুষ জানে না। এবং জামাতিরা অন্যান্যরা প্রচার করছে যে আপনারা চাঁদাবাজিতে ব্যস্ত। সো আপনাদের মুখ আপনাদেরকে উজ্জ্বল করতে হবে, এবং বাংলাদেশে আপনাদের সাথে প্রতিযোগী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই আসবে, এবং সেখানেই নির্ধারণ হবে আপনারা যাবেন না তারা ক্ষমতায়। যারা যত সরকারগুলোতে যারা তাদের নিজস্ব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে অর্থ লাভ করেছেন বা অন্যান্য যারা বলেন চুরি করেছেন, তাদের বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত, খুবই স্বাভাবিক প্রক্রিয়া উচিত। কিন্তু সেই সাথে লক্ষ্য রাখতে হবে যে সাধারণ রাজনৈতিক কর্মীরা যাতে কোনোভাবেই নাজেহাল না হয়। যে খুনগুলো হচ্ছে এসবগুলোর বিচার করতে হবে, পুলিশ সরকার বিচার করতে হবে। তারেক জিয়াকে আমি দস্তগীর জাহাঙ্গীর একদম ওয়াশিংটন ডিসি থেকে আহ্বান জানাচ্ছি, উনি যাতে এই বিষয়টা আগেই ক্লিয়ার করেন যে বাংলাদেশের এই যে মেটিকুলাসলি প্ল্যান আন্দোলন হলো, সেখানে যারাই অন্যায় বা আইন হাতে তুলে নিয়েছেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক, সে বিরোধী দল হোক, যেটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বারবার বলেছেন যে বাংলাদেশে কে ক্ষমতায় আছে সেটা বিষয় নয়, বিষয় হলো যে বাংলাদেশে সকলের অধিকার, যে তাদের কথা বলার অধিকার, জমায়েতের অধিকার, রাজনৈতিক মতবাদের অধিকার, ধর্মের অধিকার এবং মত প্রকাশের অধিকার, এসবগুলো আমেরিকা নিশ্চিত জানতে চায়। তাদের এখানে ডক্টর ইউনূস আছে না বিএনপি না বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা কিন্তু সেই উল্লেখ করে বলেছেন। অতএব আমি আহ্বান করব যে তারেক জিয়াকে যাতে দ্রুততম সময়ে উনি দেশে ফিরে এসে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন, যাতে করে নির্বাচন দেওয়া হয়, এবং তার আগে ওনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে জুলাই মাস এবং অগস্ট মাস থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যতগুলো অন্যায় হত্যা হয়েছে, অবিচার হয়েছে, হিন্দুর বাড়ি পুড়িয়েছে, হিন্দু হত্যা হয়েছে, চট্টগ্রামে
যে ঘটনা ঘটেছে সে সকলের সুষ্ঠু বিচার হবে, পুলিশ হত্যার বিচার হবে। ওনাকে এই ডিক্লেয়ার করলে বাংলাদেশের পুলিশ বিভাগ, কিন্তু পুলিশ বিভাগ আপনি মনে আমি 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 এটা সহজভাবে বলতে পারি যে পুলিশ বিভাগের এতগুলো অফিসারকে হত্যা করা হলো, তারা কি এই সরকারকে খুব খুব আপন করে নিয়েছে? না, তারা তো দিচ্ছে, এই সরকারই তো দিচ্ছে না পুলিশ বাহিনীকে দাঁড়াতে, যার জন্য আরো 60 days extension করা হলো আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এন্ড নাও ইনক্লুডিং র্যাব এন্ড বর্ডার গার্ড। সো আপনি দেশ চালাতে পারছেন না একটা সিভিল ইয়ে দিয়ে। আলটিমেটলি এটা তো মার্শাল ল চলছে দেশে, মার্শাল লর আইন চলছে, কারণ আপনি আর্মির সামনে গিয়ে কি করবেন? পুলিশ তো সেখানে কোনো কাজই করতে পারছে না। অতএব তারেক জিয়ার আপনাকে বলছি যে ইয়েস, বাংলাদেশের পুলিশ বাহিনীর পক্ষে আপনি দাঁড়ান, বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে তার পক্ষে দাঁড়ান। আওয়ামী লীগের যে সকল নিরীহ নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি ঘর দখল করা হচ্ছে, তাদের পক্ষে দাঁড়ান। তারপর আপনি ঘোষণা দেন বাংলাদেশে যে নির্বাচন হবে, এটা আপনি কত দিনের ভিতরে চান? ইতিমধ্যে 90 দিন ওভার হয়ে গেছে। দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে আপনি আসুন বা অন্য কেউ ক্ষমতায় আসুক, আমরা অবশ্যই ওয়েলকাম করব এবং বিশ্ব সেটাকে ওয়েলকাম করবে। ধন্যবাদ। ধন্যবাদ। তবে আমার একটি অবজারভেশন আছে, তারেক রহমানের এই 16 বছরে তার মধ্যে বর্তমান সময়ে তিনি যে কথা বলেন, যে সমস্ত ভাষণ দেন, এর মধ্যে তার যে বিনয় এবং তার যে সংযম, আত্মসংযম, তার মধ্যে আবেগতাড়িত কোনো এরকম কোনো শব্দচয়ন আমার ইতিমধ্যে সাম্প্রতিককালে আমার চোখে পড়েনি। এটি মনে হয় ইনি আগের চেয়ে অনেক ম্যাচিউরড হয়েছে, এবং তার এই ম্যাচিউরিটির সাথে যদি আপনার এই পরামর্শগুলি সংমিশ্রণ ঘটে, আমার মনে হয় তারেক রহমানই হবে বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে পারে, এবং সেই আস্থাটা যেন আমাদের আত্মবিশ্বাস যেন বাস্তবে রূপ পায়, সে প্রত্যাশা রেখে আমি বলবো তারেক রহমান। কিন্তু আপনি যেহেতু বললেন, সেই জন্য আমি একটু জাম্প করি যে এখন থেকে 8 বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন প্রথমবারের মতন, তিনি কিন্তু একদমই রাজনৈতিক আচরণ করতেন না, এবং ওনার নিয়োগকৃত যে ক্যাবিনেট সেখানে রাজনীতিবিদ বলতেই ছিল না। এবার কিন্তু উনি সমস্ত রাজনীতিবিদদেরকে সেখানে নিয়োগ দিয়েছেন, এমনকি উনি ডেমোক্রেট পার্টি থেকে, যেমন তুলসীর কথা বলছি। অতএব এটা তারেক জিয়ার মধ্যে প্রতিফলন যদি আপনি দেখে থাকেন, এটা খুবই আশার উদ্রেক করছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশ প্রতিটা দেশই রাজনৈতিক দলের ভিতরে তাদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু হিংসা নয়, বিদ্বেষ নয়। একজন আমাকে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি করে মানুষের শোভা পায়? এই নীতিতে উনি যদি ইয়ে করেন, বাংলাদেশের মানুষ হয়তোবা ওনার সপক্ষে যাবে, হয়তোবা আওয়ামী লীগের সপক্ষে যাবে। এটাকে ওনাকে এই চান্সটা নিতে হবে, দায়িত্ব তো নিতে হবে কাউকে না কাউকে। যা হোক, তবে আমরা এই ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার তিনি ক্যাথরিন ও কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে সরকারকে আহ্বান জানিয়েছেন। আর তারেক রহমানের তো এখন একই কথা বারবার একই উচ্চারণ করছেন, নির্বাচন নির্বাচন নির্বাচন, এটি শেষ কথা। তিনি হয়তো তার ভয়েসের ক্ষেত্রে অনেক বিনয়ী দেখাচ্ছেন, কারণ তিনি চাচ্ছেন না আরেকটা প্রতিপক্ষ তার জন্য বা বিএনপির জন্য কোনো বাধা হয়ে দাঁড়াক। তবে এরও তো একটা শেষ আছে। হ্যাঁ, আমার মনে হয় তারেক রহমানের এই যে পালসটা এই অন্তর্বর্তী সরকার যদি অনুধাবন করতে পারেন, আমার মনে হয় একটি দেশের জন্য এবং অন্তর্বর্তী সরকারের জন্য উভয়ের জন্যই সম্মানজনক হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো থাকছি। সত্যের জয় হোক এবং বাংলাদেশের জনগণ গণতন্ত্রে ফিরে আসুক, বাংলাদেশের জনগণের সুখ ও সমৃদ্ধি যত দ্রুত সম্ভব এটি ফিরে আসুক, তারা আমরা যেন আতঙ্কহীন একটি জীবনযাপন পালন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে থাকছি। আবার দেখা হবে কোনো একদিন সমসাময়িক বিষয়ে। ততদিন ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।